ব্যস্ত নগরীতে বসবাস করতে গিয়ে কত বাধার সম্মুখীন হতে হয় সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সাথে সাথে মেয়েদের বানায় মজাদার কেক বানিয়ে নিয়েছিলাম। কেক বানাতে গিয়ে কেকের ফাইনাল লুক দেখে তো আমার অবস্থা কি হয়েছে তা দেখতে হলে অবশ্যই ভিডিও জুড়ে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী বিলি বলছি ঢাকা থেকে। সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। সাথে সাথে আমার ভিডিওটার কোনো অংশ, কথা বা কোনো কাজ যদি ভালো লেগে থাকে তাহলে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে করে পরবর্তীতে আমি আরো উৎসাহিত হয়ে আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। এখানে সকালে নাস্তার জন্য বেশ অনেকগুলো পরোটা ভেজে নিচ্ছিলাম। যেহেতু খালা কয়েকদিন যাবত আসছে না, মানে সে ছুটিতে আছে, তো সে ছুটি নেওয়ার আগে বেশ অনেকগুলো পরোটা বানিয়ে দিয়েছিল, যেগুলো কিনা আমি ডিপ ফ্রিজে মানে ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোই বের করে ভেজে নিচ্ছিলাম। খালা তো ছুটিতে আছে কিন্তু আমার কাজগুলো কিন্তু একদম থেমে নেই। ছুটি বলতে সে না বলেই 3 দিন যাবত আসছে না। দেখা গিয়েছে এর আগেও 4 দিন মানে সব মিলিয়ে বন্ধ, মানে অলরেডি তার কিন্তু 6-7 দিন বন্ধ হয়ে গিয়েছে। মাসের আজকে 21 তারিখ, কিন্তু তার অলরেডি 6-7 দিন বন্ধ হয়ে গিয়েছে। না আমি তার বেতন কাটতে পারবো, কিন্তু তার কাজগুলো কিন্তু আমাকে করেই যেতে হচ্ছে। তো সব মানে পরোটাগুলো এখানে ভেজে নিয়েছি, এবার নাস্তা করে নেবো। এই জন্য টেবিলে খাবারগুলো নিয়ে এসেছি। এখানে গরুর মাংস গরম করে নিয়েছিলাম, সাথে সাথে সবজি করা ছিল আর পরোটা আর চা। ইউটিউবে আমার অনেক প্রিয় প্রিয় আপুদের দেখেছি রুটি দিয়ে আম দিয়ে খাচ্ছে, পরোটা দিয়ে আম দিয়ে খাচ্ছে। তো তাই দেখে আমারও খুব ইচ্ছা করেছিল যে আমিও একটু পরোটা দিয়ে আম দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আসলে আমাদের অঞ্চলে মানে বরিশালে আমি কখনো এই খাবারটা খেতে দেখিনি বা খাইনি। তো আপুদের দেখে এত বেশি লোভনীয় লাগছিল যে তাদের মনে হয় খাবারটা খুবই পছন্দের বা খুবই মজার। তো সেই চিন্তা করে আজকে আমিও খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আর সত্যি খাবারটা অনেক বেশি মজার ছিল। প্রথমবার ট্রাই করেছি, এতেই আমার খুব ভালো লেগেছে। আর এর পরবর্তীতে আমি পরোটা বানালে বাসা যদি আম থাকে নিশ্চয়ই আবারও মানে আমার কাছে খুবই ভালো লেগেছে খাবারটা। আর এখানে অনেক ধরনের ফল আনা ছিল বাসায়, তো চিন্তা করলাম ফলের ঝুড়িতে গুছিয়ে রাখি। দেখা যায় ফলের ঝুড়িতে এভাবে যদি গুছিয়ে রাখা হয় তাহলেই মেয়েরা একটু ধরে ধরে খায়, না হলে ফ্রিজ থেকে বের করে কখনোই ওরা ফল খায় না। তো আমি দেখা যায় কেটে দিলে, হাতে ধরিয়ে দিলে তারপরে যদি ওরা খায়, তো চিন্তা করলাম একটু সামনে রেখে দেই, যদি একটু ধরে ধরে খায়। সেই চিন্তা করেই ফলের ঝুড়িতে সব ফলগুলো গুছিয়ে নিই। এখানে কয়েক ধরনের ফল ছিল, মালটা, আপেল, আম, তারপরে আঙুর ফল ছিল। তো সবকিছুকে খুব সুন্দর করে গুছিয়ে আমি জায়গা মতো রেখে দিয়েছি। আর বিভিন্ন কালারের ফল থাকায় ফলের ঝুড়িটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এখানে কিছু জিনিস রিফিল করে নিচ্ছিলাম। লবণের জারে লবণটা শেষ হয়ে গিয়েছিল, সাথে সাথে এখানে লাল চিরা আনা হয়েছে, তো সেগুলো রিফিল করে নেব। ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছিলাম, ব্যস্ত নগরীতে বসবাস করতে গিয়ে কত বাধার সম্মুখীন না হতে হচ্ছে আমাদের। দেখা যায় এই গ্যাস থাকে না, গ্যাস না থাকলে যে কি সমস্যা রান্না করতে। সাথে সাথে দেখা যায় এখন প্রায় কারেন্ট যাচ্ছে, আর কারেন্ট যে অনেকক্ষণ থাকছে। আজ যেমন মেয়ের একটা প্রশ্ন ফটোকপি করতে গেলাম, তখনই কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল মানে আধা ঘন্টা 1 ঘন্টা কারেন্ট থাকবে না, ততক্ষণ কি আর দাঁড়িয়ে থাকা সম্ভব? তার মধ্যে অনেক কাজ মাথায় চাপ থেকে যায় যে এই কাজগুলোকে বাসায় করতে হবে, এক জায়গাতে যেতে হবে, মানে সবকিছু মিলিয়ে দেখা যায় নানা ধরনের সমস্যা। সাথে সাথে তো বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যে কি অবস্থা হয়, তাদের সাথে কিছুক্ষণ পরেই শেয়ার করবো একটা ক্লিপ। আপনারা দেখে বুঝতে পারবেন যে আমরা কতটা কষ্টে বা কতটা বাধার সম্মুখীন হয়ে এই শহরে বসবাস করি শুধুমাত্র জীবিকার তাগিদ। আমাদের হাজবেন্ডরা তো এখানে চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, তাদের জীবিকার জন্য তো আমাদের সাথে তাদের সাথে থাকে। সবকিছুর সাথে তাল মিলিয়ে থাকতে গিয়ে অনেকটা কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। তো এখানে আমি সবকিছুকে রিফিল করে নিয়েছি, সাথে সাথে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে রান্না করে নিব ডাটা তরকারি। তো এখানে চিকন চিকন কিছু ডাটা আনা হয়েছে। এই ডাটাগুলো কিন্তু মানে খেতে অনেক বেশি মজার, তবে বেছে নিতে অনেক সময় লাগে দেখে এই তরকারিটা আমার বাসায় একটু কমই আনা হয়। তো মাছ দিয়ে রান্না করলে এই ডাটা তরকারিটা অনেক বেশি মজার হয়। তবে আমি আজকে যেহেতু মুরগির মাংস রান্না করব, মাছটা নামানো হয়নি। আর পরে যখন চিন্তা করলাম মাছ দিয়ে রান্না করব, তখন নামিয়ে রান্না করার আর সুযোগ হয়নি, কারণ আমার শাশুড়ি মা দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। সাথে সাথে আমারও একটু তাড়া ছিল যে মেয়েদের কোচিং থেকে নিয়ে আসতে হবে, তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছিলাম। তো ডাটা তরকারিটা রান্না করে নিয়েছিলাম আলু দিয়ে, আর সাথে সাথে ফ্রিজে রান্না করা মুরগির মাংস ছিল, তো সেটা নামিয়ে গরম করে নিয়েছিলাম, কারণ আমার আবার একটু বাইরেও যেতে হবে মেয়েকে কোচিং থেকে এনে। অনেক তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করে নিয়েছিলাম। তো এখানে ডাটা তরকারি রান্না করার জন্য মশলাটা কষিয়ে খুব সুন্দর করে এখানে রান্না করে নিয়েছিলাম। তবে রান্না শেষে দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, অনেকটা মানে শাপলার মতো লেগেছিল। তো আর এখানে মুরগির মাংস গরম করে নিয়েছিলাম, মানে এটা রান্না করা ছিল আগেই ফ্রিজে। তো এরপরে আমি চলে গিয়েছিলাম আমার বড় ননদকে কোরবানির মাংস পাঠাবো, এর জন্য কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম। ওখান থেকে তার দেবর গিয়েছিল চিটাগাঙে, তো তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার বড় ননদ চিটাগাঙে থাকে, তো তার জন্য যে কোরবানির মাংসটা রেখেছিলাম সেটা তো পাঠাতে পারিনি। আজ তার দেবর যখন গিয়েছে তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। এরপর আমরা বাসায় চলে এসেছিলাম মেট্রোতে করে। এখানে গিয়ে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে
গিয়েছিল, কারণ এখন পর্যন্ত আমি কিন্তু ট্রেনে কখনো চড়িনি, মানে মেট্রো রেলে চড়লেও ট্রেনে কখনো চড়া হয়নি। ইনশাল্লাহ কখনো চড়বো বা কোথাও যাবো। তো ওখান থেকে আবার তাড়াহুড়া করে চলে আসছিলাম। তো এসে দেখুন আমাদের স্টেশনে, মানে মেট্রো স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম, মেট্রোতে করে এসেছিলাম, আর কি পরিমাণ বৃষ্টি হয়েছে, কি পরিমাণ পানি জমেছে। এখান থেকে নেমে ঝুম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারপর বাসায় মানে যেতে হয়েছিল। এখন ঢাকায় একটু বৃষ্টি হলে পানি জমে যায়, অনেক বেশি কষ্ট করতে হয় যারা আমরা ঢাকাবাসীরা আছি। মাঝে মধ্যে তো মেয়েদের স্কুলেও পাঠাতে পারি না, শুধু রাস্তায় পানি জমে থাকে, কারণ এই পানির মধ্যে পা দিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। তো এটা আগের দিনে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা কেক বানাতে নিয়েছিলাম, এখানে 3 ডিমের একটা কেক বানাতে নিয়েছি, সাথে 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, বেকিং পাউডার, পাউডার দুধ সবকিছু দিয়েই কেকটা বানাবো। তবে কেকটা আমার মেয়েরা খেতে চেয়েছিল, তাই চেয়েছিলাম মজা করে একদম সুন্দর করে বানাতে। এর আগেও আমি অনেকবার কেক বানিয়েছি, আর সেটার চেহারা আর আজকের কেকের চেহারা দেখে আমার তো কি বলবো, ভিডিও জুড়ে থাকুন, দেখতে থাকবেন। তো প্রথমে আমি 3টা ডিম ফেটিয়ে নিয়েছি। তবে আমি সবসময় যে কাজটা করি, ডিমের ফোম মানে সাদা অংশটা আগে ফোম করে নিই, তারপরে আমি কুসুমটা দিয়ে দিই। আজকে যেহেতু ডিম ভাঙতে গিয়ে কুসুমটা একদম ভেঙে গিয়েছিল, চিন্তা করলাম একবারই ফেটিয়ে নিই। তো সমস্যাটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। এরপর এখানে আমি শুকনো কিছু উপকরণ যেমন ময়দা, তারপরে হচ্ছে গিয়ে পাউডার দুধ, তারপরে বেকিং পাউডার, একটু লবণ, আমি মিষ্টি খাবার একটু লবণ দিই, সাথে সাথে একটু ফুড কালার, মানে যাতে কালারটা সুন্দর হয়, দিয়ে তারপরে আমি কেকটা বানিয়ে নিয়েছিলাম। আসলে এটা ক্রিম কেক বানাবো না, বাসায় নর্মাল একটা কেক বানিয়ে নিয়েছিলাম। আর এভাবে বানিয়ে দিলে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, সেই চিন্তা করে বানানো। আর আমার এক আপু আমাকে বলেছিলেন এই কেকের রেসিপিটা দিতে, বাট আজকে আমার রেসিপিটা শেয়ার করতে ইচ্ছা করেনি, কারণ কেকটা আমি যেরকম বানাই সেরকম হয়নি। কিন্তু তারপরও খেতে অনেক মজার হয়েছিল, যা হয়েছিল ভালোই হয়েছিল, বাট আমার মনের মতো হয়নি। তো শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে চেলে মানে ডিমের মিশ্রণটার মধ্যে এখন মিশিয়ে নেব। আমি কেক বানাতে গেলে কয়েকটা স্টেপ ফলো করি, এতে করে কেক অনেক বেশি ফ্লাপি হয়, অনেক বেশি সুন্দর হয়। তবে আজকের কেকটা দেখে না মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখন এই যে চেলে নেওয়ার পরে অনেকটা কিন্তু দানা দানা বের হয়েছিল, এগুলো ফেলে দেবো। আর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আমি কেক বানাতে গেলে অত পরিমাণ মানে বেশি পরিমাণ সয়াবিন তেল দেই না, যে পরিমাণ দিয়েছি প্রতিদিন যে পরিমাণ দেই সেই পরিমাণই দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের মানে সবকিছুকে মিক্স করে নেব। কেক বানাতে গেলে সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হয়। আসলে আমি রেসিপি শেয়ার করছি না, বা আমি কেক কখনো রেসিপি আকারে আমি শেয়ারও করতে পারবো না, মানে আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। তো এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মিশ্রণটাকে একদম মানে মিক্স করে নিচ্ছিলাম। আর এখানে আমার একটু সমস্যা হয়েছিল, কি সমস্যা হয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো অনেকটা সময় এভাবে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি, যাতে করে কেকের এই মিশ্রণের মধ্যে কোনো দানা না থাকে। খুব সুন্দর করে মিক্স করে তারপরে মোল্ডে ঢেলে নেব। তো মোল্ড বলতে আমি একটা টিফিন ক্লিয়ারে আমি কেকটা বানিয়ে নেই, একটা না আমার কয়েকটা সাইজেরই টিফিন ক্লিয়ার আছে। যখন যেটা মনে হয় যে এটা আমার দরকার, তখন সেই বা টিফিন ক্লিয়ারে আমি কেক গুলো বানিয়ে নেই। এখানে কিন্তু আমি খুব সুন্দর করে একটা টিফিন ক্লিয়ার নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে তারপর এখানে একটু ময়দা দিয়ে দিয়েছি। এবার পুরো টিফিন ক্লিয়ার এভাবে ছড়িয়ে দেবো, এতে করে আর বেকিং পেপার দিতে হয় না বা আলাদা করে কাগজ কেটে দিতে হয় না, খুব সহজেই কেকটা মোল্ড আউট হয়ে যায়। আপনারা চাইলে এভাবে কেকটা মানে মোল্ড বেকিং পেপার বা আপনি কাগজ ছাড়াই খুব সুন্দর করে এভাবে সেট করে নিতে পারেন। এরপর কেকের মিশ্রণটা ঢেলে দিলাম। তো এই জায়গাটাতে আমার না ভুলটা হয়েছিল, মানে আমি একে তো বাটিটার সাইজটা একটু বড় নিয়ে নিয়েছিলাম। আমি মনে করেছিলাম যেহেতু 3 ডিমের তো বড় বাটিটাই নেই, সেখানে বাটিটা একটু বড় হয়ে গিয়েছিল। আর এই যখন আমি কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছিলাম, এরপর আমার দরকার ছিল যে আমি খুব সুন্দর করে একটু ট্যাপ ট্যাপ করে দিই, আর না হলে একটা কাঠি দিয়ে নেড়ে দিই, এতে করেই কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হতো। তো কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল, সফটও হয়েছিল, বাট একটু সমস্যা হয়ে গেছিল। তো আমি একটা চুলাতে ফ্রাই প্যান দিয়ে খুব সুন্দর করে ফ্রি হিট করে নিয়েছি। আমি চুলাতেই সবসময় কেক গুলো বানাই, এতে করে কেক গুলো অনেক বেশি সুন্দর হয়। তো এবারে আমি কেকের মোলটা দিয়ে দিলাম। বেশ খানিক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু দেখুন একটা কিন্তু খুব সুন্দরই ফুলে উঠছিল, আর আমার এই সময় দেখে খুব ভালো লেগেছিল। তাও আমি বুঝতে পেরেছিলাম যে বাটিটা একটু বড় হয়ে গিয়েছে, হয়তো কেকটা অত সুন্দরও হবে না। তো কেকটা হয়ে গিয়েছে, আমি প্রায় 25 থেকে 30 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম, এরপর একদম লো আঁচে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তো এরপরে কেকটা নামিয়ে নিলাম, ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নিলাম। আর দেখুন কত সহজেই মোল্ড আউট হয়ে গিয়েছে, মানে ধরার একটু সাথে সাথেই পড়ে গিয়েছে। এই অবস্থাতেও কিন্তু কেকটা দেখতে অনেক সুন্দর লেগেছিল, বাট কেকটা যখন আমি কেটে নিয়েছি আমার না অনেক ভয় ভয় কাজ করে যখন আমি কেকটা কেটে নেই, ফিনিশিংটা সুন্দর হবে কিনা। আর যাই হোক, বাচ্চারা খেতে চেয়েছে। তো এই যে দেখুন কেকের মধ্যে কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা স্পেস ছিল, এটার কারণ হচ্ছে আমি ঠিকভাবে ট্যাপ ট্যাপ করিনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি একটা কাঠি দিয়ে পুরো মানে মিশ্রণটার মধ্যে একটু নেড়ে দিতাম তাহলে হয়তো এরকম হতো না। তো মেয়েরা খুব পছন্দ করে খেয়ে নিয়েছে। আমি বাসায় কেক বানালে ওরা খুবই পছন্দ করে খেয়ে নেয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো কেকটা আমি খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। আসলে দেখা যায় বাসায় তৈরি করে নিলে এই খাবারগুলো অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় আর অনেক মজারও হয়, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। আমার তো খুবই ভালো লেগেছিল, বাট ওই যে
মধ্যে ফাঁকা ফাঁকা, এই জিনিসটা দেখতে একদমই ভালো লাগেনি। আর মোল্ড আউট করার পরে দেখুন এই যে বাটিটা কিন্তু একদম সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বের হয়ে আসছে, বেশি মানে সময় লাগেনি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ভালোবাসা। আল্লাহ হাফিজ।